হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসএম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো একটি ল্যাব সেশন ভিডিও। কলামের একটি ফুটিংয়ের বেস ঢালাই কীভাবে করব সেই সংক্রান্ত একটি ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে আমি বলবো তিনটি পার্টে আমি আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। প্রথম পার্টে বলবো যে ফুটিংয়ের বেস ঢালাই করার আগে সাইড শাটারিং এবং রেনফোর্সমেন্টের চেকিংয়ের ব্যাপার। দ্বিতীয় পার্টে বলবো যে ফুটিংয়ের বেস ঢালাই ব্যাপার। তৃতীয় পার্টে বলবো হঞ্চের ঢালাইয়ের ব্যাপারটা। তিনটি পার্টের মধ্যে প্রথম পার্টে আসা যাক। প্রথম পার্টে বলবো যে রডের চেকিং এবং শাটারিং চেকিং এই সংক্রান্ত। প্রথমে আমি সাইডে পৌঁছে গিয়ে দেখেছিলাম যে রডের যে কলামের যে অ্যালাইনমেন্ট, কলামের সেন্টার লাইন সেগুলো ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ কলামগুলো যেখানে যেখানে খাড়া হয়েছে তার প্রত্যেকটা সেন্টার লাইন ঠিকঠাক আছে কিনা সেগুলো আমি টেপ ফিতে দিয়ে মেপে নিয়েছিলাম আমার অ্যাজ পার ড্রয়িং হিসেবে। ঠিক যত মাপ ছিল সেই মাপ দেখে সেগুলো চেকিং করার পর দেখলাম কলামের যে এলটা, যে অর্থাৎ জালির উপর যে পড়েছে সেইটা আমার ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিয়েছিলাম। অর্থাৎ কলামের যে কলামের যে এল যেটা মাপ আছে নিচের ফুটিংয়ের সঙ্গে যেটা আছে, ফুটিংয়ের উপরে এই জালির উপরে, সেটার মাপটা ডেভেলপমেন্ট লেন্থের অনুযায়ী সেটা আছে কিনা সেটা দেখেছিলাম। এবং স্ট্রেট লেন্থ যেটা নিচের অংশটা, যে সোজা মাপটা, সেটাও কিন্তু দেখে নিয়েছিলাম। মোটামুটি প্রায় 400 এবং 450 মধ্যে মাপটা পেয়েছিলাম। যেহেতু আমার মিনিমাম লেন্থ এরকম 300 mm থাকা দরকার, সেটা কিন্তু তার ওভার করেছিল, অর্থাৎ এইটা আমার কাছে পাস করে গেছিলো, অর্থাৎ আমি দেখেছিলাম যে এটা ঠিকঠাক আছে। তারপরে এই সব মাপঝোঁক করার পরে আমি ফুটিংয়ের জালির প্রত্যেকটা স্পেসিং দেখলাম এবং পেসিং মাপলাম, এবং ফুটিংয়ের জালির সঙ্গে সঙ্গে দেখলাম একটা জিনিস, দেখলাম যে আমার যে এই এলগুলো, ফুটিংয়ের জালির মানে প্রত্যেকটা রডের এলগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন কত সুন্দর হুক টাইপের এল করা আছে, সেগুলো কিন্তু আমার ছিল, এবং সেগুলো আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু থাকলে কিন্তু আপনার বহুগুণ, আপনার স্ট্রেংথ বহুগুণ বাড়বে, এবং জালিটার কিন্তু মানে স্টেবিলিটি অনেকটাই বাড়বে, এবং লোড নেওয়ার ক্ষমতাও অনেকটা বাড়বে। এগুলো কিন্তু ফলো করতে হবে। তো যাই হোক, রডের এই সব চেকিং করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু মিস্ত্রিকে নিয়ে চেক করতে লাগলাম কি, যে কভারগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে শুরু করলাম। দেখুন কভার ব্লকটা চেক করার সময় আগে দেখে নিলাম চারদিকে সাইড শাটারিংটা আছে কিনা। সাইড শাটারিংটা অবশ্যই আপনাকে দেখতে হবে। সাইড শাটারিং অনেক ইউটিউবারে, অনেক ইঞ্জিনিয়ার কিন্তু অনেক সময় বলেন যে সাইড শাটারিং অনেক সময় না মারলেও হবে, প্লাস্টিক দিয়ে চারদিকে মাটির মধ্যে একটু উপরে উঠিয়ে দেন এবং ঢেলে দেন, তাতে কোনো অসুবিধা নেই। আর কারণ কি, গ্যাপটা একটা থেকে যাচ্ছে, যে তাহলে কিন্তু মানে রডের সঙ্গে কন্ট্যাক্ট না থাকলেও হবে, এটা কভার থাকলেও হবে। আমি বলবো এইটা কিন্তু একদমই করবেন না। সাইড শাটারিং মারার একটা ভূমিকা আছে। আপনি যখন মাটি কাটবেন, আপনাকে 8 থেকে 10 ইঞ্চি একটু বেশি করে মাটি কাটুন না বাবা। আপনি যদি বেশি করে একটু কাটেন তাহলে কিন্তু আপনার অনেকাংশেই এই কিন্তু উপকার আপনি পাবেন। দেখুন কী কী উপকার পেতে পারেন। সাইড শাটারিং মারলে আপনার কিন্তু কংক্রিটের ওয়েস্টেজ কিন্তু মিনিমাইজ হবে, অর্থাৎ কংক্রিটের ওয়েস্টেজ হবে না বললেই চলে। আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন নিজেকে যে কংক্রিটের ওয়েস্টেজ কিন্তু হচ্ছে না। সাইড শাটারিং যদি মারেন তাহলে ঢালাইয়ের মশলাটা নষ্ট হবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বলবো যে সাইড শাটারিং মারলে যে তাহলে কিন্তু কংক্রিটের কভারটা ঠিকঠাক আছে কিনা সেটা, অর্থাৎ রডের থেকে কভারটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনি নিজের চোখেই দেখতে পাবেন, এবং ইউনিফর্মিটি থাকবে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কভার ঠিক আছে, এটা কিন্তু দেখবেন। 2 নম্বর বলবো সাইড শাটারিং মারলে আপনার যে মাটির যদি ধস নামে, সেটা কিন্তু মাটি অনেক সময় ধস নেমে কংক্রিটের ঢালাইয়ের মধ্যে চলে যাচ্ছে বা কংক্রিট ঢালাইয়ের সঙ্গে মিশে যায়, সেটা কিন্তু হবে না। 4 নম্বর বলবো যে সাইড শাটারিং থাকলে কি শাটারিংটা কি প্রতিরোধ করবে, যে রসটা টানতে অসুবিধা, রস মানে ঢালাই মশলার থেকে রসটা মাটিতে যদি কন্ট্যাক্ট থাকতো তাহলে কী হতো, টেনে নিত রসটা, মানে ঢালাই মশলাকে শুকিয়ে নিত, অর্থাৎ ওয়ার্কেবিলিটি নষ্ট হয়ে যেত। সেক্ষেত্রে ভয়েড চলে আসতো, সিঙ্কে চলে আসতো, সেটা কিন্তু হতে দেবে না সাইড শাটারিং না থাকলে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমাকে মানে দেখতে হবে। এই জিনিসগুলো কিন্তু অনেক ইঞ্জিনিয়াররা বলে না যে করলেও হবে, না করলেও হবে, এরকম বলে। কিন্তু আমি বলবো না, অবশ্যই করতে হবে। আমি যেখানে সাইড আমি করি অবশ্যই বলি যে একটু করে বেশি করে মাটি কাটুন এবং সাইড শাটারিংটা মারুন, তাহলে কিন্তু আখেরে কিন্তু আপনারই লাভ হবে, ইকোনমিক্সের দিকে লাভ হবে, এবং আপনার কাজটা মজবুতি অনেকাংশে বাড়বে। 10টা বাড়ির থেকে আপনার কিন্তু বাড়ির মানে মজবুতি 100 গুণ বাড়বে, 100 গুণ আমি বলবো। এবং আরেকটা
আরেকটা জিনিস কি দেখুন, মিস্ত্রিরা কিন্তু দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবে, এই জায়গায় একটা ফ্রি পেস পাচ্ছে। ফ্রি পেস অন্য জায়গায় অনেক সময় কংক্রিট ঢালাইয়ের মধ্যেই উপরে পা রেখে কাজ করছে বা সেইগুলো কিন্তু হবে না। এটা কিন্তু আপনি ফ্রি পেস পাবে। ঢালাই মিস্ত্রিরা দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে যদি সাইড শাটারিং যদি সরি মাটি যদি একটু বেশি করে কাটেন, এইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপরে দেখুন আমি পিসিসি সোলিং করেছিলাম, পিসিসি করার পর আমি এবারে কভার ব্লকের দিকে আসি। তারপরে দেখুন কভারটা কীভাবে আছে। এরপর আছে কভার ব্লকের যে অংশটা, সেটা মিস্ত্রিকে কভার ব্লক চেক করেছিলাম। দেখুন সাইড শাটারিং, সাইড যে কীভাবে কভার মাপছি, সাইড কভার, নিচের কভার, এইগুলো কিন্তু সব কিছু জালির নিচের কভার এবং জালির সাইড কভার সব কিছুকে আমি কিন্তু চেক করলাম। চেক করার পর দেখুন ওকে আছে। তারপরে আমি কী করলাম, এরপর দেখুন রিংয়ের যে রেনফোর্সমেন্টের যে ল্যাটারাল টাইলসে কলামের, সেগুলোর আমরা সেন্টার আছে কিনা ঠিকঠাক সেটাও কিন্তু মাপলাম। সেটাও কিন্তু দেখলাম যে মিনিমাম 6 ইঞ্চি যে বা আছে কিনা সেটা দেখলাম। 6 ইঞ্চির যদি বেশি হয় সেটা কিন্তু আমি অ্যালাউ করতাম না। 6 ইঞ্চি আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম 6 ইঞ্চি যেমন হয়, মিনিমাম আমার যেমন 5 ইঞ্চি থাকে, 5 থেকে 6 ইঞ্চির মধ্যে থাকে, সেইটা কিন্তু আমি বলেছিলাম। সেইভাবেই দেখে নিয়েছিলাম যে মাপটা ঠিকঠাক আছে। অর্থাৎ যেখানে এখানে মিনিমাইজ করছি কেন, কারণ এখানে মানে শেয়ার ফোর্সটা বেশি হয়, শেয়ার জোন তো কলামের, সেই জন্য এখানে যে লোডটা বেশি আসে, তার জন্য এখানে আমার ল্যাটারাল টাচটা অনেকটাই আমাকে প্রেসিংটা কমাতে হয়। এই জিনিসটা আমাকে ফলো করতে হয়েছিল এবং এটাও দেখেছিলাম ঠিক আছে। তো যাই হোক, এইগুলো কিন্তু আমরা ফলো আপ করার পরেই কিন্তু সব ঠিক আছে, এইসব দেখার পরেই কিন্তু আমরা কিন্তু ঢালাইয়ের জন্য অ্যালাউ করেছিলাম। এবং এইটার কিন্তু গুরুত্ব কিন্তু খুবই বেশি, যে আমরা কিন্তু দেখতে হবে যে এই খুঁটিনাটি পয়েন্টগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে বানিয়ে কিছু আমরা অবশ্যই দেখতে হবে। তো চলুন দ্বিতীয় পার্ট, এরপর আছি দ্বিতীয় পার্টে বা দ্বিতীয় অংশে যেটা বলার জন্য আসলাম সেটা হলো ফুটিংয়ের বেস ঢালাইটা করার সময় কী কী আমাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি রড চেক করলাম, শার্টিং চেক করলাম, তারপরেই কিন্তু অ্যালাউ করলাম ঢালাইয়ের জন্য। ফুটিং ঢালাই শুরু করলাম। ফুটিং ঢালাইয়ের সময় আমাকে দেখতে হবে যে তার ভাইব্রেশন, ফুটিংয়ের যে মশলাটা সেটা থিকনেসটা চেক করতে হবে, থিকনেস ঠিকঠাক আসছে কিনা। আমার বেসের ঢালাই ধরুন আমি 6 ইঞ্চি করেছিলাম, 6 ইঞ্চিটা আগে বলেছিলাম, সেটা 6 ইঞ্চিটা ঠিকঠাক আসছে কিনা। যেহেতু আমার সাইড শাটারিং মারা হয়েছিল, তারপরে আমি সেই সাইড শাটারিং মার্কিং করার পর সেখানেই আমি কিন্তু সেই চারদিকে থিকনেসটা কিন্তু আমি দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কিনা। দেখুন সাইড শাটারিং মারলেই তারা কিন্তু আপনি এইভাবেই এই উপকারটাও আমি পাবেন যে থিকনেসটা ঠিকঠাক আসছে কিনা, থিকনেসে একটা ইউনিফর্মিটি আসবে। অর্থাৎ চারদিকে সব দিকেই কিন্তু আমি যখন মাপবেন থিকনেস কিন্তু সব জায়গাতেই 6 ইঞ্চি পাবেন। যদি আমি সাইড শাটারিং না মারা থাকতো তাহলে কিন্তু অনেক সময় কোথাও পৌনে 6 ইঞ্চি বা কোথাও সোয়া 6 ইঞ্চি বা 6 ইঞ্চি একটু বেশি, কোথাও 6 ইঞ্চির কম, এই জিনিসগুলো হতো, তাহলে অর্থাৎ থিকনেসের ইউনিফর্মিটি আসতো না। এইটা কিন্তু আপনাকে ফলো করতে হবে বা দেখতে হবে। অর্থাৎ থিকনেসটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের বেস ঢালার সময়। এবং বেস ঢালার সময় আমাকে দেখতে হবে যে ভাইব্রেটরগুলো ঠিকঠাক আসছে কিনা, ভাইব্রেটরগুলো ঠিকঠাক পড়ছে কিনা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখুন মিস্ত্রিরা কিন্তু ভাইব্রেটর দেওয়ার সময় নিচের দিকে দাঁড়িয়ে কিন্তু কাজ করছিল, নিচে দাঁড়িয়ে থাকা কাজ ছিল, ফ্রি একটা পেস পাচ্ছিল। সেটাও আমি কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করছি যে মাটি যখন কাটবেন তখন কিন্তু এই বেশি করে কাটার একটা কেন কাটতে বলেছিলাম। দেখুন এই যে মিস্ত্রিরা দেখে দাঁড়িয়ে থেকে কাজ করছে, সেই দাঁড়িয়ে থাকার একটা স্পেস পাচ্ছে, তা নাহলে কিন্তু অনেক সময় বেসের মশলার উপর দাঁড়িয়ে থেকে কাজ করতে হতো বা ভাইব্রেটর মারতে হতো। এটা কিন্তু কাম্য না একদমই। তার জন্য একটু ফ্রি পেস, মিস্ত্রিদের দাঁড়িয়ে থেকে কাজ করার জন্য একটা ফ্রি পেস অবশ্যই দরকার। যাই হোক, বেস ঢালাইয়ের এই খুঁটিনাটি অংশগুলো আমাদেরকে, খুঁটিনাটি জিনিসগুলো দেখতে হবে। খুঁচিয়ে চারিদিকে কুড়ি দিয়ে খুঁচিয়ে মানে ভয়টা যাতে না থাকে সেটা কিন্তু দেখতে হবে। মিস্ত্রিদেরকে ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করাতে হবে, পরামর্শ দিতে হবে কীভাবে কী কাজ করতে হয়। তো এইগুলো কিন্তু দেখতে হবে। এবং এই ফুটিংয়ের বেস ঢালাইয়ের একটা ভিডিও, পরবর্তী ছোট্ট ভিডিও আপনারা কন্টিনিউ করুন, দেখুন, চলুন। দেখুন এরপরে যে আসবো সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে, অর্থাৎ পার্ট থ্রিতে যেটা বলার জন্য আসলাম সেটা হঞ্চ ঢালাই। হঞ্চ ঢালাই যখন করবেন তখন কিন্তু এমন প্র্যাকটিক্যালি যে তখন কীভাবে ভিডিওতে চালাচ্ছিস কীভাবে হঞ্চ ঢালতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হঞ্চ কিন্তু ঠিকঠাক অবশ্যই ঢালতে হবে। হঞ্চ যদি না ঠিকঠাক ঢালেন তাহলে কিন্তু তার একটা কলামের যে স্ট্রেংথের ব্যাপার, পাঞ্চিং শেয়ার ফোর্সের ব্যাপার, সেইগুলো আমি সম্পর্কে একটা অবশ্যই ভিডিও আছে, সেটা আমরা দেখতে পারেন। সেইগুলো কিন্তু পাঞ্চিং শেয়ার ফোর্সে ফেল করতে পারে যদি হঞ্চ ঠিকঠাক না ঢালেন। তো হঞ্চ
হঞ্চটা ঢালার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, হঞ্চ ঢালতে গিয়ে স্লোপটা ঠিকঠাক মিলছে কি না সেটা অবশ্যই দেখবেন। স্লোপ যখন করবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যে যতটুকু আমার হাইট করার কথা হঞ্চের বেসে ঢালাই পর, সেই হাইট থেকে আমার একদম হঞ্চের যে স্লোপটা আসবে একদম ফুটিংয়ের একদম প্রান্ত থেকে, শেষ প্রান্ত থেকে, সেটা যেমন অবশ্যই আসে, এবং সেটা সুতো ধরে বা আমরা পাটা ধরে দেখে নেবেন। মিস্ত্রি যারা কাজ করছেন তাদেরকে বুঝিয়ে দেবেন, এবং অনেক মিস্ত্রি জানেন, এবং অনেক মিস্ত্রি কিন্তু এই ভুলগুলো করে অল্প পরিমাণ ঢাইলে তারা বলে যে হঞ্চ ঢালা হয়েছে, সেটা কিন্তু একদমই কাম্য না। আমি বলবো যে হঞ্চ ঢালতে হলে ঠিকঠাকভাবে ঢালুন, এবং কাজটা অবশ্যই আপনাকে পরিদর্শন নিজেকেই অবশ্যই দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে কাজটা করাতে হবে। আপনি ওভারঅল আপনি একজন ওনার বা আপনি একজন ওভারঅল আপনি বাড়ির মালিক, তো আপনাকে অবশ্যই কাজটা নিজের কাজ নিজেকেই দেখে নিতে হবে। মিস্ত্রিরা কিন্তু অনেক সময় ভুলভাল করতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তবে যাই হোক, আজকে পরবর্তীকালের যে এই ভিডিওটি, হঞ্চ ঢালার ভিডিওটি আপনি অবশ্যই দেখুন, এবং স্কিপ করবেন না, দেখুন কীভাবে করছি, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন কীভাবে ঢালতে হয়। তো যাই হোক, তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে একটা ফুটিংয়ের বেস ঢালাই থেকে শুরু করে হঞ্চ ঢালাই পর্যন্ত কীভাবে কী করতে হয়, তার আগে রড শাটারিং কীভাবে কী দিতে হয়, কীভাবে চেকিং করতে হয়, কী কী খুঁটিনাটি জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে, সেগুলো আপনারা এই ভিডিওর মধ্যে দেখলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও বলুন। কোন ধরনের ভিডিও আপনাদের কাছে দরকার বা প্রয়োজন সেটাও অবশ্যই কমেন্ট করুন। তো চলুন, আপনি ভিডিও পর্যন্ত পরবর্তীকালে ভিডিও জন্য ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।